আজকে যে ডিসকাশনটা আমি করব সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট ইউনিটারি অ্যাসেসমেন্ট নিয়ে। এটি একটি খুব ভয়ঙ্কর আইন। মধ্যবিত্তদের মাথার ছাদ, যাদের বাড়ি আছে, কেড়ে নেবার মতো আইন। এতে অ্যানোমালি প্রচুর। যেমন ধরুন, আপনি একটা পুরোনো দিনের বাড়িতে বাস করছেন, বাড়িটা একটু বড়, পশ এরিয়া। বাড়ি থেকে সেরকম আপনি ইনকাম পান না, মানে যদি ভাড়াটে থাকে, ভাড়াটেরা সব পুরনো ভাড়াটে, তাদের থেকে সেরকম কোনো আমদানি আপনার নেই। অনেকে হয়তো ভাড়াই দেয় না, মামলা মোকদ্দমা চলছে, রেন্ট কন্ট্রোলে ভাড়া দেওয়া হচ্ছে। এই ইউনিটেরিয়াস সিস্টেমের মাধ্যমে ট্যাক্স বসছে স্কোয়ার ফিট হিসেবে, আপনার টেনেন্ট কত স্কোয়ার ফিট জায়গা জুড়ে আছে, কি ব্যবসা করছে তার উপর। টেনেন্টের ওপরে ট্যাক্সটা বসছে না। টেনেন্ট ব্যবসা করছে, আপনি ব্যবসার ভাগিদার নন, ব্যবসা থেকে আপনার কোনো ইনকাম নেই, যা ইনকাম টেনেন্টদের। কিন্তু কর্পোরেশন টেনেন্টের কি ব্যবসা, টেনেন্টের কত স্কোয়ার ফিট জায়গা জুড়ে আছে, কবেকার টেনেন্সি, এইগুলো ক্যালকুলেশন করে ল্যান্ডলর্ডের ওপর ট্যাক্স বসাচ্ছেন। যুক্তিটা তাদের অদ্ভুত, যে আপনার বাড়ি আপনি ভাড়া দিয়েছেন, আমাদের বলে দিয়েছেন, আমাদের যেরকম আছে করব। পাল্টা যুক্তিও খাড়া করা যায় যে আমাদের বাড়ি, আপনি কেন ট্যাক্স বসাবেন। সব কিছু হয়। এটা একটা, আইনটা যখন এলো তখন আমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলাম। এটা আজ না, এটা বিকাশ ভট্টাচার্যের সময় থেকেই চালু হওয়ার কথা ছিল, হয়নি। কারণ ওনারা এটা নিয়ে অনেক সরজমিনে ভেবেছেন, ভাবনা চিন্তা করেছেন, পর্যালোচনা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন এই স্কোয়ার ফিট বেসিসে ট্যাক্স করলে কোনো মধ্যবিত্ত তার বাড়িঘর রাখতে পারবে না। ওই জন্য আইনটা পাস করার পরও তারা চুপ করে বসেছিলেন এবং আইনটাকে ইমপ্লিমেন্ট করেননি, জিআর সিস্টেমের মাধ্যমেই চলছিল। এই বোর্ড এসে এই আইনটাকে নিজেদের মতো চালালো এবং সেটাকে পাস করালো। প্রথম দিকে কাউন্সিলররা এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন, ফলে এই আইনটি ঠান্ডা ঘরে চলে গেছিল বহুদিন। তারপর হঠাৎ করে আবার কোনোভাবে ম্যানেজ করে আইনটা পাস করানো হলো এবং চালনা করা হলো। এবার ধরুন সমস্যাটা কোথায় আসছে। ধরুন বড়বাজার পাড়ার একটা বাড়ি, ভগ্ন প্রায়, আর একটা হয়তো বেলেঘাটার ঝাঁ চকচকে বাড়ি। আপনার বড়বাজারের বাড়ির ট্যাক্স কিন্তু প্রচুর বাড়বে, বেলেঘাটার ট্যাক্স কমে যাবে। এছাড়া শহরতলিতে প্রচুর মল, কমার্শিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, উচ্চমানের ফ্ল্যাট এবং ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাট, আবাসভূমি ইত্যাদিতে হয়ে গেছে। কিন্তু সেখানে তাদের ট্যাক্স কম, এরিয়ায় অনুযায়ী তাদের ট্যাক্স কম, কিন্তু ভগ্নদশাপ্রাপ্ত বাড়িও যদি পশ এরিয়া হয় তাদের ট্যাক্স প্রচুর বেশি। কিছু পারমুটেশন কম্বিনেশন আছে, কিন্তু সেগুলো খুব একটা কাজে লাগছে না। এবার ধরুন আপনি একটা বড় বাড়িতে আছেন, একটা বড় বাড়িতে হয়তো 10 জন, 15 জন, 12 জন, 20 জন লোক আছেন, আর ওই মাপের বস্তিতে হয়তো 70 থেকে 80 জন লোক থাকে। তাদের ওয়াটার কানেকশানও বেশি, কনজামশান বেশি, ইলেকট্রিসিটি বেশি, তাদের আলো দিতে হয় কর্পোরেশনকে। অথচ যে বাড়িতে মাত্র 8-10 জন থাকে, কর্পোরেশনের জলটা শুধু নেয়, সেই বাড়ির ট্যাক্স প্রচুর বেশি। কর্পোরেশনের বুঝছে না যে কনজামশানটা কে বেশি করছে, তার উপর বেশি ট্যাক্স চাপানো উচিত, যে কনজামশান বেশি করছে। কিন্তু আইনটা উল্টো হয়ে গেল। তারপর ধরুন যাদের দোকান আছে, দোকানের সামনে হকার বসে গেছে, দোকানের ব্যবসা মার খেয়ে গেছে সব হকারদের জন্য, ফ্রন্টেজটা খোলা নেই, কর্পোরেশন কিন্তু আপনাদের কোনো হেল্প করবে না। ট্যাক্সটা আপনার প্রচুর, যেহেতু তো আপনার দোকান রাস্তার উপরে, কিন্তু দোকানের যে ফ্রন্টেজটা মার খেয়ে গেছে সেটা কর্পোরেশন বিবেচনা করছে না।
বিশেষ করে নিউ মার্কেট, যেখানে কোথায় আর বলবো, নিউ মার্কেট, ধরমতলা ইত্যাদি ইত্যাদি বহু জায়গা আছে যেখানে দোকানদাররা লসে চলছে, বাধ্য হয়ে দোকান বেচে দিয়ে চলে যাচ্ছে হকারদের জ্বালায়। কারণ তারা তার দোকানটাই পুরো দখল করে রেখেছে, লোক আসবে কোথা দিয়ে, পরে সেই হকারই হয়তো দোকানটা কিনে নিচ্ছে। মানে এটা একটা প্লয়, এটা একটা ট্রিক্স। এইভাবে দোকানদার ভোগ করতে পারছে না, তার ব্যবসা কমে যাচ্ছে, তাতে লোক আসছে না, কিন্তু যেহেতু আপনার দোকান, আপনার ট্যাক্স অত্যাধিক বেশি, সামনে হকারের কোনো ট্যাক্স নেই। তারপর আরেকটা যেটা অসুবিধে, ধরুন আপনি ভাড়া পাচ্ছেন 500 টাকা, পশ এরিয়ায় আপনার বাড়ি, কিন্তু ভাড়াটে পুরনো, 500 টাকা ভাড়া পাচ্ছেন, 200 স্কোয়ার ফিটের গোডাউন ভাড়াটে ইউজ করছে। এক্ষেত্রে গোডাউনের ক্ষেত্রে সব থেকে মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টরটা বেশি, মানে প্রচুর গুণ বেড়ে যাবে, 4 না 5 গুণ বাড়ছে। অফিস হলে একটু কম, রেসিডেন্স হলে আর একটু কম, কিন্তু ওই ট্যাক্সের টাকাটা কিন্তু আপনি তুলতে পারবেন না। টেন্ডার এগেনস্টে মামলা করুন, মামলা চলবে দীর্ঘসূত্রে, ঘরের পয়সাও যাবে, টেন্টের ট্যাক্সও যাবে। এই জন্যে এই আইনটা সাধারণ মধ্যবিত্তদের খুব বিপদে ফেলে দিয়েছে। বাগবাজার থেকে একজন ভদ্রলোক আমায় ফোন করেছিল, আমার ইউটিউবেই উনি লিখেছেন যে প্রায় ট্যাক্স 350% কাছাকাছি বেড়ে গেছে, 350% বাগবাজারের মতো এরিয়ায়। এটা যদি একটু অন্য এরিয়া হতো, ঘনবসতিপূর্ণ এরিয়া হতো, যেখানে ধরুন তারা বাস করে, সেখানে কিন্তু এই ট্যাক্স নেবার ক্ষমতা নেই কর্পোরেশনের, হচ্ছেও না। কোথাও তো শুনিনি কখনো এইসব এরিয়ায় প্রচুর ট্যাক্স বেড়ে গেছে, শুনতে পাইনি। ট্যাক্স বাড়ছে কাদের? সাধারণ মধ্যবিত্তদের। নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর বাগবাজার পাড়ার যে ভদ্রলোক ফোন করেছিলেন, তিনি আমার ইউটিউব চ্যানেলেই কমেন্টস করেছেন, তার পারমিশন ছাড়া তার নামটা আমি নিতে পারি না। তিনি বলছেন যে বাড়িতে এসে রীতিমতো হুজ্জুতি করে গেছে ইন্সপেক্টর, মস্তানি করে গেছে। যদি 30 দিনের মধ্যে না ট্যাক্স দিতে পারেন, তাহলে বাড়ি নিলাম করিয়ে দেবো, বাড়ির মালপত্র টেনে বার করে দেবো। এবং যাকে বলে গেছেন, যে ভদ্রলোক আমার ইউটিউব চ্যানেল দেখেছেন, আমাকে ফোন করেছিলেন বা কমেন্ট করেছেন, তিনিও কিন্তু খুব একটা সাধারণ লোক নয়, যথেষ্ট প্রভাব প্রতিপত্তিশালী লোক, তাকেও এইভাবে থ্রেট করে গেছে। কর্পোরেশনের কাজ কিন্তু এটা নয়। কর্পোরেশনের যেটা উচিত ছিল, ট্যাক্সটাকে আলাদা করা, ল্যান্ডলর্ডের ট্যাক্স আলাদা, টেনেন্টেড পোর্শনের ট্যাক্স সম্পূর্ণ আলাদা, সেটা টেনেন্টকেই দিতে হবে ডাইরেক্টলি কর্পোরেশনকে, এবং ল্যান্ডলর্ডের ট্যাক্স ল্যান্ডলর্ড দিবে। কিন্তু সেটা না করে ল্যান্ডলর্ডকে ভেবে নিয়েছে ওরা যেন ভৃত্য কর্পোরেশনের হয়ে তারা ট্যাক্স কালেকশন করবে। টেনেন্টরা এত ট্যাক্স দিচ্ছেই না, দেবেও না। তাদের বল যা করার করেন, মামলা করবেন করুন, এই ট্যাক্স আমরা দেব না। যেহেতু আপনি ল্যান্ডলর্ড প্রাইমারি লায়াবেল, প্রাইমারি বোঝাটা কিন্তু আপনার উপর এসে পড়বে। এই আইনটা ঠিক নয়, এই আইনটা একদমই ভুল, এবং টোটালি বলেছিল প্রমোটার রাজ খতম করবে। প্রমোটার রাজ তো খতম হলোই না, উল্টে ইন্সপেক্টর রাজ আরও বেড়ে গেল। আইন একটা ক্যাপিংয়ের কথা বলে যে 20%-এর বেশি বাড়বে না বা কমবেও না। কর্পোরেশন নিজেই সেটা মানছে না, বহু ক্লায়েন্টের কাছ থেকে শুনেছি আমি। এইভাবে চলতে থাকলে মধ্যবিত্ত সমাজকে কিন্তু কলকাতা ছাড়া হতে হবে। যারা ABC এই ক্যাটাগরির মধ্যে আছেন, হ্যাঁ, যাদের ক্ষমতা আছে তারা দিতে পারেন, কিন্তু যেভাবে ট্যাক্স চাপাচ্ছে, ক্ষমতাধর মানুষরাও একটু ভাবতে বাধ্য হবে। আমি চাইব যে এটা নিয়ে একটা আপনারা দরবার করুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সেরকম হলে প্রেস কনফারেন্স করুন, লোকাল কাউন্সিলরকে বলুন, যেভাবে চলছে এভাবে কিন্তু চলতে পারে না, কলকাতা ফাঁকা হয়ে যাবে। যাদের বাড়ি ঘরদোর আছে, মাথার উপর ছাদ না থাকলে কি হবে? বাড়িটা তো নিলামে উঠে যাবে যদি আপনি ট্যাক্স না দেন।
এই রকম কালা কানুন আমার মনে হয় না মুখ্যমন্ত্রী পুরোপুরি অডিট আছেন ব্যাপারটা নিয়ে। আপনারা সবাই মিলে যাদের ট্যাক্স বেড়েছে বা বাড়তে চলেছে বা বাড়বে, সকলেরই বাড়বে, কেউ ছাড়া পাবেন না, তাদের প্রত্যেকের উচিত নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে মাননীয় মমতা ব্যানার্জির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখুন, দেখা করার চেষ্টা করুন, নিজের অভিযোগগুলো জানান। আপনারা ভাববেন এ করে দেবে, ও করে দেবে, সে করে দেবে, আইন আছে, আদালত আছে। আইন আদালত তো আছেই, কিন্তু খুবই খরচা সাপেক্ষ। বারবার আমি বলছি, অল্টারনেটিভ ওয়েতে আপনারা চেষ্টা করুন। যারা আছেন, আমার ইউটিউব চ্যানেলেই প্রচুর ব্যক্তি আছেন, আপনারা নিজেদের মধ্যে কথা বলে আন্ডারস্ট্যান্ড করে প্রেস ক্লাবে একটা প্রেস মিট করান। আমি যেটা বলছি শুনুন, নাহলে কিন্তু বাড়িঘর রাখা কলকাতায় শক্ত হয়ে যাবে। তা প্রেস মিট করুন, প্রেসের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন। কারণ মধ্যবিত্তদের ভোটেই সরকার অদলবদল হয়, বিশেষ করে কর্পোরেশন ভোটে কিন্তু মধ্যবিত্তের ভূমিকা প্রচুর। সবাই যদি এভাবে হ্যারাসড হয় তাহলে কিন্তু ভোটের মধ্যে একটা ছাপ পড়বে। যাক, আজকে অনেকক্ষণ আপনাদের সময় নিলাম, কিন্তু আমার কথাগুলো মাথায় রাখবেন, নাহলে কিন্তু বাড়িঘরদোর কলকাতা শহরে রাখতে পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।